ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদী তথা গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ও বিখ্যাত শহর। এটি 1755 থেকে 1845 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রেডরিক্স নগর নামে ডেনিশদের অন্তর্গত ছিল। এটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র ও হুগলি জেলার সবচেয়ে উন্নত শহর। বাংলা তথা ভারতের প্রথম ও দ্বিতীয় পাটকল যথা ওয়েলিংটন জুট মিল এবং ইন্ডিয়া জুট মিল, এশিয়ার দ্বিতীয় ও ভারতের প্রথম কলেজ যথা শ্রীরামপুর কলেজ এবং ভারতের প্রথম গ্রন্থাগার যথা উইলিয়াম কেরি লাইব্রেরি এখানে স্থাপিত হয়েছে। হিন্দুদের উৎসবগুলির মধ্যে রথযাত্রা উৎসব হলো অন্যতম। পুরীর রথযাত্রার পরে শ্রীরামপুর মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। এই উৎসব 1396 খ্রিস্টাব্দ থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। শ্রীরামপুরে মাহেশের মূল জগন্নাথ মন্দির থেকে মাহেশ্বরী গুন্ডিচা মন্দির তথা মাসির বাড়ি অবধি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই বিশাল রথটি টেনে নিয়ে যাওয়া হয় এবং উল্টো রথের দিন আবার রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হয়। বর্তমানে রথটি 50 ফুট দীর্ঘ এবং 12টি লোহার চাকা বিশিষ্ট। এছাড়া এতে 9টি চূড়া রয়েছে, যদিও কিছু বছর পূর্বে এতে 13টি চূড়া ছিল। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রার পিছনে একটি কিংবদন্তি ইতিহাস জড়িয়ে আছে। সেটা হলো চতুর্দশ শতকের ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু মাহেশ থেকে পুরীতে তীর্থ করতে গেছিলেন। তার ইচ্ছা ছিল তিনি নিজ হাতে জগন্নাথ দেবকে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা তাকে অপমানিত লাঞ্ছিত করে মন্দির থেকে বের করে দেয়। সেই দুঃখে তিনি মন্দিরের কাছেই অবস্থিত এক বট গাছের তলায় আমরণ অনশনে বসেন। 3 দিন পর স্বয়ং জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ দেয় যে মাহেশে ফিরে যাওয়ার জন্য এবং ভাগীরথীর তীরে ভেসে আসা নিম গাছের গুড়ি দিয়ে সে যেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি নির্মাণ করে। সে তার হাতের ভোগ খাওয়ার জন্য উদ্গ্রীব। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশে ফিরে এলো। তারপর এক বর্ষার দিনে মাহেশ ঘাটে এক নিমকাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই নিমকাঠ তুলে 3 দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন। পরবর্তীকালে 1755 খ্রিস্টাব্দে কলকাতার নয়নচাঁদ মল্লিক মাহেশে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছিল, যা আজও রয়েছে। মাহেশের রথের মেলা বাংলা তথা পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্য। রবি ঠাকুর থেকে বঙ্কিমচন্দ্র অনেকেরই কবিতা, গল্প, উপন্যাসগুলির মধ্যে এই মেলার উল্লেখ পাওয়া যায়। এছাড়া বহু বিখ্যাত মানুষের পদধূলি পড়েছে এই মেলাতে। সময়ের সাথে সাথে যেমন মেলার পরিধি হ্রাস পেয়েছে, তেমনই মানুষের চাহিদার ভিত্তিতে বহু রকমের দোকানের আবির্ভাব ঘটেছে এই মেলা। শ্রীরামপুর রাজবাড়ি বর্তমানে যা বাংলা চলচ্চিত্রের ভূতের ভবিষ্যতের বাড়ি বা জমিদার দর্পনারায়ণের বাড়ি নামেও পরিচিত, কিন্তু এই বাড়ির ইতিহাসের সঙ্গে চলচ্চিত্রে উল্লেখিত ঘটনার কোনো মিলই নেই। 1600 দশকের শুরুর দিকে কনৌজ সাম্রাজ্যের মহাপঞ্চব্রাহ্মণের এক বংশধরকে গৌড়ের রাজা বাংলায় স্থায়ীভাবে বসবাস করা ও জ্ঞান প্রচারের জন্য নিমন্ত্রণ করে। সেই নিমন্ত্রণের ভিত্তিতেই মহাপঞ্চব্রাহ্মণের এক বংশধর লক্ষণ চক্রবর্তী নবদ্বীপে এসে স্থায়ী বসবাস শুরু করে। 1656 খ্রিস্টাব্দে লক্ষণ চক্রবর্তী তড়ি ভিড়েছিল শ্রীরামপুরের চক্রবর্তী ঘাটে। সঙ্গে ছিলেন সন্তান সম্ভবা স্ত্রী।
মহাপঞ্চ ব্রাহ্মণের বংশধর লক্ষণ চক্রবর্তী তার সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে তৎকালীন শেওড়াফুলির রাজা মনোহর চন্দ্র রায়ের দরবারে হাজির হলে রাজা তাদের স্থায়ী বসবাসের জন্য কিছু জমি ও অর্থ প্রদান করে। এছাড়া তাকে শ্রীরামপুরের জমিদার হিসাবে নিয়োজিত করা হয় এবং গোস্বামী উপাধিও দেওয়া হয়। লক্ষণ